2 সমাবেশ। আজকে হচ্ছে ক্লাস 1। প্রথমে আমরা এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো একটু দেখবো। আজকে দেখবো 3টা সূত্র। যারা সূত্রের শিটটা গ্রুপে তোমাদের অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে যে 3টা সূত্র নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে 1, 2 এবং 4। তো পাশাপাশি একটা সূত্র বলা যাবে না, এই এই কন্ডিশনটা এটা তোমরা এটাও পড়ছিলা, বিন্যাসেও পড়ছিলা। তোমাদের হয়তো মনে আছে, বিন্যাসে ছিল মোট বিন্যাস এর উপায় হচ্ছে অংশ বিন্যাসের গুণফল। আর ভেড়া তোমরা মনে রাখবা যে ইসের মধ্যে, এই দুটার মধ্যে পার্থক্য হইলো বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্য কি, আজকে মূলত ফার্স্টে এটাই আলোচনা করব। তো সমাবেশের আরেকটা সিনোনিম হচ্ছে বাছাই। তো মোট বিন্যাস সংখ্যা হচ্ছে অংশ বিন্যাসের গুণফল, সিমিলারলি মোট বাছাই সংখ্যা হবে অংশ বাছাইয়ের গুণফল। কিভাবে এটা আসলো সেটা নিয়ে একটু ডিসকাস করি। তো তার আগে, সবার আগে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বিন্যাস আর সমাবেশের মধ্যে পার্থক্যটা কি। ভেড়া, আমরা যখন বিন্যাস পড়ছিলাম তখন তোমাদের দুইটা কথা বলছিলাম। সেটা হইলো বিন্যাসে মূলত দুইটা নিয়ে কাজ করে। একটা জিনিস হলো শব্দ গঠন অক্ষর থেকে, আরেকটা হচ্ছে অঙ্ক থেকে সংখ্যা গঠন। ভেড়া, তোমরা মনে রাখবা শব্দ আর সংখ্যার ক্ষেত্রে পজিশন ইজ এ ভাইটাল ফ্যাক্টর। মানে সাপোজ 1, 2, 3, এটা পজিশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। মানে 1, 2, 3 আর 3, 1, 2 দুইটা কিন্তু আলাদা সংখ্যা। CAT ক্যাট কিন্তু ACT একই দুইটা অক্ষর দিয়ে কিন্তু দুইটা আলাদা শব্দ হয়ে যায়। এই কারণে শব্দ আর সংখ্যা গঠনের ক্ষেত্রে পজিশন ইজ এ ভাইটাল ফ্যাক্টর। মানে বিন্যাসের ক্ষেত্রে মনে রাখবা পজিশন ইজ এ ফ্যাক্টর, সমাবেশের ক্ষেত্রে পজিশন ইজ নট এ ফ্যাক্টর। কারণ আমি যদি তোমাকে একটু বলি ভাইয়া যে 1, 2, 3 রোল যারা, এদেরকে আমি মানে খাওয়াবো বা ট্রিট দিব। এখন তুমি আমাকে বলো 1, 2, 3 কে ট্রিট দিব আর 3, 1, 2 কে ট্রিট দিব, এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? ক্লাসের সবাই আরেকবার একটু কোশ্চেনটা। মানে আমি বলতে চাইলাম যে আমি ক্লাসের রোল 1, 2, 3 এই 3 জনকে খাওয়াবো। আমি বললাম যে না, আমি রোল 3, 1 আর 2 কে খাওয়াবো। তো এখানে দুইটা কথার মধ্যে কি পার্থক্য আছে? না ভাইয়া। কারণ 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 সমাবেশে পজিশন ইজ নট এ ফ্যাক্টর। ভাইয়া, তুমি যদি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে চাও, বিন্যাসের ক্ষেত্রে পজিশন ইজ এ ফ্যাক্টর আর সমাবেশের ক্ষেত্রে পজিশন ইজ নট এ ফ্যাক্টর। তো আশা করি সবাই এটা বুঝতে পারছে। তো আমরা সমাবেশের 3টা সূত্র নিয়ে আলোচনা করব এখন। সবার আগে যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো, আমি তোমাকে বললাম যে সাপোজ 5টা ভাওয়েল আছে, এ, ই, আই, ও, ইউ। এখান থেকে দুইটা বাছাই করতে বললাম। যারা তোমাদের হয়তো মনে আছে, বিন্যাসে দুইটা ওয়ার্ড খুব ফেভারিট ছিল, সেটা হচ্ছে শব্দ গঠন আর সংখ্যা গঠন। মনে আছে সবার? বিন্যাসের ক্ষেত্রে ক্লাসের সবার শব্দ গঠন সংখ্যা গঠন হইলেই বিন্যাস। আর সমাবেশে ভাইটাল ওয়ার্ড হইল বাছাই, দল গঠন, কমিটি গঠন। এবার শোনো, যারা বলবা যে এটাও শব্দ গঠন সংখ্যা গঠন, এটা দল গঠন, তাইলে এটা গঠন তো দুইটাই, পার্থক্য হইলো কি? তো মনে রাখবা, দল বা কমিটি গঠনের ক্ষেত্রে কারো নাম আমি যদি আগে পরে লিখি, সেটা কি কোনো ফ্যাক্টর? মানে বাংলাদেশ ক্রিকেট দলে 11 জন খেলতেছে, 11 জন কারা কারা খেলে আমি যদি আগে পরে লিখি, সেটা কি কোনো ব্যাপার হবে? নামটা তাহলে মনে রাখবা, সমাবেশের ক্ষেত্রে পজিশন ইজ নট এ ফ্যাক্টর। তো যে উদাহরণটা দিতেছিলাম, তুমি আমাকে বলো ভেড়া
এই 5টা ভাওয়েল থেকে তুমি যদি 2টা ভাওয়েল সিলেক্ট করো, কত রকম ভাবে সিলেক্ট করা যাবে? বাছাই যদি করো, শব্দ গঠন করতে বলি নাই, বাছাই করতে বলছি। দেখো আমি একটু, না না ভাইয়া কি বল, এ ই, এ আই, এ ও, এ ইউ, স্যার যে কোনো দুইটা নাকি, মানে যে কোনো দুইটা, যে কোনো দুইটা, 5টা থেকে 2টা, ই আই, ই ও, ই ইউ, তারপরে কি হয়, ই বাদ দাও, আই ও, আই ইউ, আই বাদ দাও, ও ইউ। দেখো টোটাল 10টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 হওয়ার পিছনে রিজন হইলো, ভেড়া বলতো এখানে কয়টা অক্ষর আছে? এখানে অক্ষর কয়টা? 5টা। 5টা থেকে তুমি কয়টা অক্ষর নিবা? 2টা। 5 কম্বিনেশন অফ, আমরা বিন্যাস চ্যাপ্টারে পড়ছিলাম 5p2, সেখানে বিষয় কি ছিল? শব্দ গঠন। শব্দ গঠনে কিন্তু এ ই একটা শব্দ, আবার ই এ আরেকটা শব্দ না? সবার কি মনে আছে ক্লাসের সবার? পজিশন ইজ এ ফ্যাক্টর, তখন হয় হচ্ছে এনপিআর, মানে 5p2 হইতো। আর যেহেতু এখানে পজিশনটা ফ্যাক্টর না, এ আর ই সিলেক্ট করা, মানে 2টা ভাওয়েল সিলেক্ট করছো এ আর ই, তার তুমি যদি লেখো ই আর এ, তাহলে কি আলাদা কোনো ভাওয়েল হইলো না? ওই দুটোই তো ভাওয়েল, এই কারণে এটা হবে কম্বিনেশন। তো সূত্রটা 5c2 10 কিভাবে ক্যালকুলেটরে করা যায় আমি তোমাকে সূত্রটা বলে দিচ্ছি। সূত্রটা হচ্ছে উপরে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচে নিচেরটার ফ্যাক্টোরিয়াল, আবার নিচে 2টার মাইনাসের ফ্যাক্টোরিয়াল। বলো 5 থেকে 2 গেলে কত হয়? 10। 3 এর ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়ালে হয় 120, 2 ফ্যাক্টোরিয়ালে 2, 3 ফ্যাক্টোরিয়ালে 6, 6 দুগুণে 12, 120 কে 12 দিয়ে ভাগ করলে 10 হয়, মানে 5c2 মানে হচ্ছে 10। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? স্যার এটা কি একবারই ক্যালকুলেটরে করলে করলে হবে নাকি দেখাইতে হবে? না না না, এটা দেখাইতে হবে না, ক্যালকুলেটরেই করবা। 5 শিফট ভাগ 2 ইকুয়াল টু দাও, দেখো 5c2 আসবে, তখন ইকুয়াল টু দিলে 10 আসবে। দেখো 5 শিফট ভাগ, পাইছো? তারপরে 2, যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা চাইলে 5 শিফট ভাগ দিলেই কিন্তু পাওয়া যাবে। আমি ম্যাথমেটিক্যাল রুলটা দেখাই। তাহলে এইটা হলো আমাদের প্রথম সূত্র ভেড়া, 1 নাম্বার। সেটা হলো n সংখ্যক ভিন্ন জিনিস, মানে 5টা ভিন্ন ভাওয়েল থেকে আর সংখ্যক জিনিস নিয়ে একবার করে বাছাই বা সমাবেশের উপায় হলো এনসিআর। এনসিআর এর ফর্মুলাটা কি? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? আমাকে একটু জানাও। ভেড়া তোমাদের হয়তো মনে আছে, তোমরা ক্লাস 9-10 না 5c2 করে আসছো, কোথায় পড়ছো বলো তো? এটা পড়ছো দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারটার কথা মনে আছে? 5 ইন্টু 4, 1 ইন্টু 2, এটা কাটাকাটি 10 হয়। এটার কথা কি মনে আছে? এটার কথা মনে না থাকলে এইটার কথা তো ডেফিনেটলি মনে আছে, তাই না ভাইয়া? 5 ইন্টু 4। তো এটা হলো 5 কম্বিনেশন 2। কম্বিনেশন তোমরা 9-10 পড়ো নাই, দ্যাট ইজ ওয়াই তোমাদের শুধু ওই নিয়মটা শেখানো হয়েছিল। এটা কিভাবে আসলো আমি ব্যাখ্যাটা দিই। দেখো 5 ফ্যাক্টোরিয়াল, এই বলবা যে এইটা আবার তাহলে আলাদা হলো কেন? আলাদা না, আসলে ব্যাপারটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল 5 4 3 2 1, 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3, 1 2 3, 1 2 3 কাটা, তাহলে 5 ইন্টু 4 বাই 1 ইন্টু 2, এটা হইলো 5 কম্বিনেশন 2। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। সো আমরা একটা সূত্র মোটামুটি করে ফেললাম। এবারে আসো ভেড়া, সেই একই কথা আমি যদি বলি যে 2 জায়গা থেকে 2টা বিন্যাস মানে সমাবেশ করব। সাপোজ আমি বললাম ABCD এই 4টা থেকে 2টা নিই, আর XYZ এই 3টা থেকে 2টা নিই। বলো এই 4টা থেকে 2টা নেওয়ার উপায় কতগুলা হবে? আমি ফিজিক্যালি 4c2। হ্যাঁ 4c2, সেটা কত হবে ক্লাসে কে বলতে পারবা? 6।
4C2 6 ক্যালকুলেটরে দেখতে পারো। বলতো এই তিনটা থেকে দুইটা নিবা, কত রকম ভাবে নেওয়া যায়? এক্স ওয়াই স্যার এক্স 3 জেড ভাবে। 3 ভাবে, সেটা হলো 3C2। 3C2 মানে হলো 3। এবার কথাটা একবারে শোনো, তোমাকে আমি বললাম এবিসিডি হতে দুইটা আর এক্স ওয়াই জেড হতে দুইটা নিয়ে মোট বাছাইয়ের উপায় কত? তখন তুমি বলবা 18 রকম। কেমনে 18? আমি তোমাকে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এবি এক্স ওয়াই, এবি এক্স জেড, এবি ওয়াই জেড, কয়টা হলো ভাইরা? 3 রকম, প্রত্যেকটা 3, তাহলে 6 ইন্টু 3 কত হবে ভাইরা? 18 হবে না? বুঝতেছো সবাই? জি ভাইয়া। তাহলে দুই জায়গা থেকে দুই অংশ বাছাই করা, তার মানে হইল গুণ। তো আমরা আপাতত দুইটা সূত্র তোমাদের পড়াইলাম, আমি আরেকবার সূত্রের শীটটা দেখাচ্ছি। এই দুইটা সূত্রের প্রথম গ্রুপ আমি করাবো, দুইটা গ্রুপ আজকে করাবো। বলা হয়েছে এন সংখ্যক ভিন্ন জিনিস হতে আর সংখ্যক জিনিস একবার একবার করে নিয়ে বাছাই বা সমাবেশের উপায় হইল এনসিআর। আর এরপরে হচ্ছে 6 নম্বর সূত্রটা পড়াইছি, মোট বাছাই সংখ্যা হচ্ছে অংশ বাছাইয়ের গুণফল। তো এই কনসেপ্টে আমরা যেই অঙ্কগুলো আজকে করব, আমি নাম্বারগুলো তোমাকে বলে দিচ্ছি। গ্রুপ 1 আমি গ্রুপিং করে দিচ্ছি। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে রাখবা, সমাবেশের ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই শব্দ সংখ্যা গঠন করব না, কারণ শব্দ সংখ্যা গঠন হয় হচ্ছে বিন্যাসের ক্ষেত্রে। সমাবেশের ক্ষেত্রে আমরা দল গঠন, কমিটি গঠন অথবা চুজ করব, বাছাই করব, কারণ সংখ্যা বা শব্দ গঠন করব। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? ক্লাসের সবাই? গ্রুপ 1 জি ভাইয়া। ফর্মুলা, দুইটা ফর্মুলা দিয়ে ম্যাথগুলো আমি করতেছি। ফর্মুলা 1 প্লাস 6 দিয়ে যে ম্যাথগুলো আছে, 2, 5 থেকে 9, 10, 11 বাদ, 13, 14, 15 বাদ, 17 আর হইলো 22। এই ম্যাথগুলো আমাদের এই গ্রুপে পড়বে। এটা আমাদের গ্রুপ 1। আমি গ্রুপ 2টাও লিখে দিচ্ছি। গ্রুপ 2টা হচ্ছে ফর্মুলা 4। এটা দিয়ে ম্যাথ হচ্ছে 2 এর 2, 3, সরি, এটা হলো শুধু 2 এর 1 হবে, একটু লিখে নাও। 2 এর 1, 2 এর 1 3 নাম্বার, আর এটা হলো 4 আর 19 নাম্বার। তো এই দুইটা গ্রুপ আজকে আমি তোমাদের পড়াবো। আমি একটু ফ্রেশ করে দিচ্ছি। 2 এর 1 নাম্বার, 3 নাম্বার, 5 থেকে 9, 13, 14, 17, 22। গ্রুপিংটা একটু লিখে নাও, এই জাতীয় অঙ্কগুলো একরকম। প্রথমে ফর্মুলা 1 আর 6 তোমাকে বুঝাইছি, এই রুলের ম্যাথ কয়েকটা আসো করব। প্রথমে যে ম্যাথটা আমরা করব, আমি স্ক্রিন একটু শেয়ার করছি তোমাদের সাথে। 3 নাম্বারে বলা হয়েছে একটি ব্যাংকের পরিচালক মণ্ডলীতে 8 জন পুরুষ আর 6 জন মহিলা আছেন। ওই পরিচালক মণ্ডলীর সদস্যদের মধ্যে 5 জন পুরুষ আর 3 জন মহিলার সমন্বয়ে কত রকমের একটা সাব কমিটি গঠন করা যায়। সাব মানে উপ কমিটি আর কি, মানে মোট এটা একটা কমিটি, এদের মধ্যে থেকে আবার একটা আলাদা বাছাই করলে এটাকে বলা হয় উপ কমিটি বা সাব কমিটি। এরা কমিটি গঠন আমরা সবসময় কি বলছি? সমাবেশ হবে, কারণ কমিটি গঠন হয় মানুষ দিয়ে। মানুষকে আগে পরে রাখলে কমিটি কি আলাদা হবে? আমাকে একটু জানাও ক্লাসের সবাই। না। তো আমাকে বলছে দেখো, এগুলো আমরা ছকের মাধ্যমে করে ফেলবো। প্রশ্ন বলছে যে 8 জন পুরুষ আর 6 জন মহিলা আছে, এখন 5 জন পুরুষ আর 3 জন মহিলা নিয়ে করতে হবে। ভেড়া এটা কি অংশ বাছাই না ভেড়া? পুরুষ বাছাই করতে হবে, আবার মহিলাও বাছাই করতে হবে। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে। 3 নাম্বার, সাব কমিটি গঠনের উপায় নিম্ন।
সাব কমিটি গঠনের উপায় একটাই কেস, এটা বড় লাগবে না। পুরুষ 8, মহিলা 6, কমিটি গঠনের উপায়। ছয় 5 জন পুরুষ আর 3 জন মহিলা। আমাকে একটু বলবা যে 8 জন পুরুষ থেকে 5 জন পুরুষ বাছাইয়ের উপায় কত? 8C5। 6 জন মহিলা থেকে 3 জন মহিলা বাছাইয়ের উপায় কত ভেড়া? 63 63। মোস্ট প্রবাবলি এটা 56 গুণ 20। তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে একটু আমার সাথে মিলায় নাও, ঠিক লিখছি কিনা? জি স্যার। ফাইন। 56 ইন্টু 20, 1120। তো এতগুলা উপায়ে কমিটিটা গঠন করা যাবে, মানে এই মহিলা নিলাম বা ওই পুরুষ নিলাম, এইভাবে কম্বিনেশন করবে। এই চ্যাপ্টারটাই কম্বিনেশন। তো মূলত মনে রাখবা এরা একটা বুঝার একটা ওয়ে হইলো যে মানুষ দিয়ে যে বাছাইটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে জীব মাত্র হইলো সমাবেশ, আর আমি সংখ্যা আর অঙ্ক দিয়ে যেটা করব, অঙ্ক আর মানে সরি অক্ষর দিয়ে, সেটা হলো বিন্যাস। বুঝতেছো আমার কথা? তবে কথার পার্থক্য আছে, আমি যদি অক্ষর বাছাই করি সেটা কিন্তু সমাবেশ হবে। বুঝতেছো আমার কথা? কারণ বাছাই মানেই হচ্ছে সমাবেশ। ক্লাসের সবাই আমার কথা কি বুঝতে পারছো? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি ভাইয়া। ওকে ফাইন। তোমাদের মনে আছে হয়তো ভেড়া আমরা একটা পতাকার অঙ্ক করছিলাম 5.1 চ্যাপ্টারে। আমি জানি না তোমাদের কতটুকু মনে আছে। আলাদা আলাদা ক্ষেত্র ছিল, সবার কি মনে আছে? যে আমি লাল মানে লাল সবুজ আর সাদা পতাকা নিয়ে আলাদা আলাদা ক্ষেত্রে তোমরা কি করতা বলো তো? মোট যতগুলা সংকেত সংখ্যা সেগুলা কি করছো? যোগ নাকি গুণ? যোগ করছিলাম, মনে আছে? তো এখানেও কিন্তু আলাদা আলাদা ক্ষেত্র হইতে পারে, খেয়াল করো একটু ভালো করে। 5-এর 1 নাম্বারটা মনোযোগ দিয়ে পড়বা। বলছে 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির একটা দল আছে, মানে 10 ব্যক্তির দলের মধ্যে 4 জন মহিলা, দ্যাট ইজ বাকি 6 জন হইল পুরুষ। তো এখন আমাকে বলো যে একটা 5 জনের কমিটি গঠন করতে হবে, এর মধ্যে বলে দিচ্ছে যে অ্যাটলিস্ট একটা মহিলা অবশ্যই থাকতে হবে, অন্তত একজন মহিলা যেন অবশ্যই থাকে। এরা তোমরা আমাকে জানাও অ্যাটলিস্ট একটা মহিলা যদি থাকে তাহলে অ্যাটলিস্ট বলছে, তার মানে এর চেয়ে বেশিও থাকতে পারে, তাই না? তো আসো আমরা ম্যাথটা একটু করি। কমিটি গঠনের ম্যাথগুলা আগে করে নিই, এক জাতীয় অঙ্কগুলা করবো একসাথে। 5-এর 1 কমিটি গঠনের উপায় নিম্নরূপ। পুরুষ হইল 6 জন, এখানে আবার ভদ্র মহিলা বলা হচ্ছে, ভদ্র মহিলা লাগাই দিলাম 4 জন। তো বলা হয়েছে যে অ্যাটলিস্ট একজন মহিলা থাকতেই হবে। 5 জনের কমিটি, আচ্ছা অ্যাটলিস্ট দিয়ে শুরু করলাম 1, তাইলে পুরুষ কয়জন হবে 5 জনের কমিটি? 4 পুরুষ কয়জন? 4। এখন মহিলা বলছে অ্যাটলিস্ট একজন, তার মানে মহিলা বেশি থাকতে পারে। তাহলে বলো মহিলা যদি আমি 2 জন সিলেক্ট করি তাহলে পুরুষ কয়জন নিব? 3 জন। 3 জন। কেস বি, আমি যদি মহিলা আরো বাড়াইলাম 3 জন, কারণ আমাকে বলছে অ্যাটলিস্ট একটা, কত বেশি তা বলে, তাহলে এটা হবে 2 জন,
এটা হলো 4 জন যদি নেই পুরুষ হয়ে যাবে 1 জন। আর কোন ক্ষেত্র কি হবে বলো তো ভাইয়া? আর হবে না ভাইয়া, কারণ দেখো ভদ্র মহিলা তো 4 জনই আছে। 4 জন আছে, তুমি কি 4 জনের বেশি নিতে পারবা? ক্লাসের সবাই ভদ্র মহিলা আছেই 4 জন, সো তুমি 4 জনের বেশি নিতে পারবা না। এই কারণে তোমাকে যেটা করতে হবে, এই কন্ডিশন গুলো বুঝতে হবে যে কয়টা ঘর হয়। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই জি ভাইয়া। কয়টা ঘর হয় সেটা বুঝতে হবে। কেউ কেউ বলতে পারবা কমিটি গঠনের উপায় কত 1 নাম্বার ক্ষেত্রে? আমার মনে হয় তোমরা পারবা, বলো। 64 into 4C1. এক্সেলেন্ট। 60 হয়, তোমাকে বলে দিলাম। এরপরেরটা কত? 63 4C2, 20 ইন্টু 6 120, 62 ইন্টু 4C3, 20 ইন্টু 15 ইন্টু 4, এটা হলো 61 ইন্টু 4C4। ভাইয়া এই আলাদা ক্ষেত্রগুলো এখন কি হবে, গুণ হবে না যোগ হবে, কে বলতে পারবা? আলাদা আলাদা ক্ষেত্রগুলো যোগ হয়, সবসময় মনে রাখবা। আর অংশ বাছাইয়ের ক্ষেত্রে গুণ হয়। খালি পুরুষ বাছাই করলে কি তোমার কমিটিটা গঠন হয়েছে? মহিলা নিতে হবে, তাইলে নিলে তোমার 5 জনের কমিটি হইল 60 ভাবে। তো এগুলা কিন্তু কমপ্লিট উপায়গুলো যোগ হয়, আর অংশ বাছাইয়ের ক্ষেত্রে গুণ হয়। আমি কি বুঝাইতে পারছি? এই জিনিসটা কিন্তু আমি গত চ্যাপ্টারেও বুঝাইছিলাম। সবার কি মনে আছে? ক্লাসের সবার জি ভাইয়া। আলাদা আলাদা ক্ষেত্র হইলে যোগ হবে, এ বি সি ডি এরকম হইলে যোগ হবে। আর একই ছকের মধ্যে মানে পুরুষ মহিলা এগুলো নিয়ে গুণ হবে, কারণ খালি পুরুষ বা মহিলা দিয়ে কমিটি হচ্ছে না। তাহলে বলো যে কমিটি গঠনের মোট উপায় কত? এগুলো যোগ হয়ে যাবে। কমিটি গঠনের মোট উপায় 60 120 60 6 246। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। তো এই টাইপের বেশ কিছু এই ম্যাথ ম্যাথগুলো আছে কি আমরা। বক্স করেই করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবেই করতে হবে। তাহলে মানে নিয়মটাই বইয়ের উদাহরণও দেখবা এইভাবেই করা আছে। তো আমরা এই টাইপের পরবর্তী অঙ্কে যাচ্ছি। 6-এর তো সরি 5-এর 4টা অঙ্ক আছে, তার মধ্যে তোমাকে আরেকটা আমি করে দিচ্ছি, সেটা একটা ছোট্ট কারণে করে দিব। 5-এর 4 নাম্বার এখানে বলছে যে 6 জন গণিত আর 4 জন পদার্থবিজ্ঞানের ছাত্র, তাহলে মোট 10 জন আছে। এর মধ্যে থেকে 6 জনের একটা কমিটি করতে হবে, 6 জনের একটা কমিটি, যাতে গণিতের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে। গণিতের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা, দ্যাট মিনস গণিতের ছাত্র বেশি থাকবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই তাহলে আমাকে বলো 3-3 হইলে কি হইলো সংখ্যাগরিষ্ঠতা? না। তাহলে মিনিমাম কত হইতে হবে? 3.5 তো আর হয় না, মানে 4 পূর্ণ হবে। সংখ্যায় হইতে হবে। 4 2, তারপরে 5 1। এখন আমার লাস্ট প্রশ্ন, 6 0 কি হবে? না ভাইয়া। হবে ভাইয়া, এই কারণেই ম্যাথটা আমার পড়ানো। ভাইয়া সংখ্যাগরিষ্ঠতার টার্ম হইলো বেশি। সংখ্যাগরিষ্ঠতার মধ্যে একটা বিশেষ টার্ম আছে, এটাকে বলা হয় একক সংখ্যাগরিষ্ঠতা। একক সংখ্যাগরিষ্ঠতা মানে হইলো, ধরো তুমি আর আমি ভোটে দাঁড়াইছি, 100 জন হইলো ভোটার, আমি 100টা ভোট পাইছি, তুমি একটা ভোটও পাও না। এটাকে বলা হয় একক সংখ্যাগরিষ্ঠতা। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? তার মানে গণিত আর পদার্থবিজ্ঞানের মধ্যে গণিতের সংখ্যাগরিষ্ঠতা হবে, তাহলে কি একক সংখ্যাগরিষ্ঠতা হইতে পারে না? ক্লাসের সবাই?
তো দ্যাট ইজ ওয়াই সেই 6-0টা হবে। কিন্তু এটা যদি বলতো যে বেশি থাকতে হবে ওদের, মানে তখন কিন্তু তুমি এই কথা বলতে না, সংখ্যাগরিষ্ঠ টার্মটা যেহেতু আছে সেক্ষেত্রে তোমাকে এটা বিবেচনা করতে হবে। আমি কি বুঝাতে পারছি সবাইকে, ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো গণিতের হইল 6 জন, পদার্থের হইল 4 জন। কমিটি গঠনের উপায় এরা হেল্প করো। 4 2 5 1 6, এটা হবে 6C4 into 4C2, 90, 6C5 4C1 24, 6C6 into 4C0, that is 1। তাহলে কমিটি গঠনের মোট উপায় আলাদা আলাদা ক্ষেত্রগুলো কি হবে ভাইরা বলো? যোগ যোগ 90 যোগ 24 যোগ 1। আস্তে আস্তে এটার সাথে তোমরা ইউজ টু হয়ে যাবা। খুব সহজে দেখো আমি একটা অঙ্ক করে ফেললাম, যেহেতু এটা আগেই লেখা ছিল। তো আশা করি বুঝছো এই টাইপের 5-এর 2 3 তোমরা করতে পারবা, 6 7 করতে পারবা। 8-এর মধ্যে আমি একটা করাই দিচ্ছি, যেগুলো করাচ্ছি না গ্রুপে তুমি মনে রাখবো এগুলো তোমাকে করতে হবে। বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। জি ভাইয়া। তোমরা সবাই একটু আমার আম্মার জন্য দোয়া করবে, হ্যাঁ? ওনার অবস্থা একটু স্টেবল হয়েছে, এখনো পুরা বিপদ মুক্ত বলা যাবে না, দোয়া করলো সবাই। ওকে, সো এবার আমরা 8-এর 2 নাম্বারটা একটু পড়ি। 8-এর 2 নাম্বারটায় বলা হয়েছে যে গণিতের প্রশ্নপত্রের 2টা গ্রুপের প্রতি গ্রুপে 5টা করে প্রশ্ন আছে। ভেরা তোমরা এরকম প্রবলেম প্রায় ফেস করো, মানে ধরো তোমার ম্যাথ কোশ্চেন, এর মধ্যে 2টা ক বিভাগ খ বিভাগ, ক বিভাগে 5টা প্রশ্ন আছে, খ বিভাগেও 5টা। তোমাকে একটা পরীক্ষা থেকে 6টা প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু কোন গ্রুপ থেকে সে 4টার বেশি দিতে পারবে না। মানে এমন আছে যে হ্যাঁ তুমি ক গ্রুপের 5টাই পারো, তুমি 5টাই দিয়া ফেলাইলা, খ থেকে মাত্র একটা দিবা, এটা করা যাবে না। তুমি কোন বিভাগ থেকেই 4টার বেশি আনসার করতে পারবে না। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এখন কত উপায়ে প্রশ্ন বাছাই করতে হবে। তো ভেরা বাছাই মানে কি বলতো? বাছাই গ্রুপ বাছাই মানে সমাবেশ। বাছাই মানে সমাবেশ, তুমি চুজ করবা, মানে তুমি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন চয়েস করলা, 2 নাম্বার 3 নাম্বার 1 নাম্বার চয়েস করলা, আলাদা হয়? এটা কি আলাদা? নো। তো 8-এর 2 নাম্বার প্রশ্ন বাছাইয়ের উপায় নিম্নরূপ। তো প্রথম গ্রুপ 5, দ্বিতীয় গ্রুপ 5, প্রশ্ন বাছাইয়ের উপায়। এবার প্রশ্ন বাছাইয়ের উপায় 4 2 3 3, আর কোনটা হবে বলো ভেরা? 2 4 2 4, এক্সেলেন্ট। তোমরা ভেরা আমাকে হেল্প করো এখানে, তোমরা সবাই মনে হয় পারবা। এখন কত হবে এটা? 5C4 আর হচ্ছে 5C2। এক্সেলেন্ট, 5C4 into 5C2 50। তারপরেরটা হচ্ছে 5C3 5C3, 10 10 100, 5C4 5 10 50। তো প্রশ্ন বাছাইয়ের মোট উপায় আলাদা আলাদা ক্ষেত্র যোগ হয়। সবাই বুঝতেছি নাকি প্রশ্ন মানে এগুলা?
অঙ্কের ধরনগুলা কি বুঝতেছো সবাই? জি ভাইয়া। সহজ আছে। হ্যাঁ ভাইয়া, তোমরা দেখবা যে অঙ্কগুলা বাড়ির কাজ দিচ্ছি তোমরা সবাই পারতেছো, দয়া করে বাড়ির কাজগুলো কইরো, হ্যাঁ, তাহলে দ্রুত হবে। তোমাদের ব্যাচে যেহেতু আমরা একটু পিছনে আছি, আগেই বলছিলাম তোমাদের ব্যাচে 5 শেষ হওয়ার পরে আমরা ধরবো হচ্ছে চ্যাপ্টার 4 মানে সার্কেল, আর তারপরে করাবো হচ্ছে চ্যাপ্টার 10। কারো যদি চ্যাপ্টার 2 ভেক্টর আগে করা লাগে, তোমরা জানো যে ভেক্টরের একটা ক্লাস হয়েছে, আগামীকালকে হোপফুলি আরেকটা ক্লাস আমি নিব, তো এটা আমি তোমাদের জানাই দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ক্লাসের ভাইয়া। সবাই? তো তোমরা ভেক্টর ক্লাসটা করে ফেলতে পারো, যেহেতু ভেক্টরটা সবার লাস্টে করাবো। অনেকের ভেক্টর আগে থাকে, যাদের আগে থাকে তারা এক্সট্রা ক্লাসে ভেক্টরটা কইরা ফেলে। তাইলে হবে কি যে লাস্টে ভেক্টর করাইলাম, ওর জন্য ওয়েট করা লাগবে না, তোমার আগেই শেষ হয়ে গেল। বুঝতেছো ক্লাসের সবাই? মানে আমি ব্যাচে বড় চ্যাপ্টার গুলা ধরবো, মানে 4 পড়াবো আগে, তাহলে 4টা একটু শেষ হওয়ার পরে তারপরে 10টাই সবচেয়ে বড় চ্যাপ্টার। তো অনেকটা সময় লাগবে, এর মধ্যে অনেকের পরীক্ষা চলে আসতে পারে। আচ্ছা, তোমাদের ব্যাচের পরীক্ষার ব্যাপারে একটু বলি, মানে কারো এমন আছে যে সিলেবাসে এখন বাকি আছে কিন্তু পরীক্ষার সামনে, এমন কোন টপিক আছে কিনা আমাকে জানাও। স্যার আমার হচ্ছে মানে 30 তারিখ থেকে এক্সাম, তো স্যার আমাদের লিমিট হ্যাঁ, কোন চ্যাপ্টার? লিমিট। লিমিট। আচ্ছা, একটা যেটা কাজ করতে পারো যে লিমিট, যেহেতু আমি আপাতত কোনো ব্যাচে পড়াইতেছি না, তাহলে তুমি আমাকে ক্লাসের পরে গ্রুপে একটু নক করো বা আমার ইনবক্সে নক করো, আমি তোমাকে লিমিটেড ক্লাসের রেকর্ডিং গুলা দিলাম। মানে আমার মনে হয় কি, ক্লাসের রেকর্ডিং গুলা তুমি যদি সিরিয়ালি দেখো, 5টা ক্লাস আছে লিমিটেড, আমার মনে হয় কোনো অঙ্কের প্রবলেম হবে না। আর প্রবলেম হইলে তুমি আমাকে জানাতে পারো। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। মানে আমি সিরিয়ালি ক্লাসগুলো দিয়ে দিব। আমার সব ব্যাচে চ্যাপ্টার 9 মোটামুটি হয়ে গেছে, ইনক্লুডিং এই ব্যাচটা সহ। তোমরা জানো যে 5-এর আগেই আমি কিন্তু 9 শেষ করছি। তো তুমি আমাকে একটু জানাও, আমি রেকর্ডিং গুলো সিরিয়ালি দিয়ে দিব তোমাকে। ওকে ফাইন। সো এবার আমরা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, তোমার কি ন্যাশনাল আইডিয়ালে পড়ো তুমি? জি স্যার। ও, ন্যাশনাল আইডিয়াল কিন্তু আলাদা রেকর্ডিং আছে, মানে ওরা হচ্ছে চ্যাপ্টার 9-এর কেতাবউদ্দিন স্যারের বই অনুযায়ী আমি পড়াইছি। সো ওই রেকর্ডিং তোমাকে দিব, তাহলে তোমার যেটা হবে যে তোমার নিজের কলেজের অনুযায়ী পড়াটা হয়ে গেল। বুঝতেছো? স্যার ফাইন। সো এবার আমরা এই গ্রুপের অন্যরকম কয়েকটা ম্যাথ করি, একই টাইপের কয়েকটা করলাম। এবার তোমরা যে অঙ্কটা করবা 17 নাম্বার, মাদারল্যান্ড। মাদারল্যান্ড থেকে 3টা ব্যঞ্জন বর্ণ আর 2টা স্বরবর্ণ। এই অক্ষর দেখি তোমাদের মনে হবে কি, আল্লাহ এটা মনে হয় বিন্যাস। নো, লাস্টে ওয়ার্ডটা আছে বাছাই। বাছাই দ্বারা তোমরা কি বুঝবা? সমাবেশ। সমাবেশ। বাছাই দ্বারা তোমরা বুঝবা এটা সমাবেশ করতে হবে। সো মাদারল্যান্ড শব্দতে ভাওয়েল কয়টা, কনসোনেন্ট কয়টা জানো? ভাওয়েল কয়টা আর কনসোনেন্ট কয়টা একটু জানাও। মাদারল্যান্ড শব্দতে ভাওয়েল কয়টা, কনসোনেন্ট কয়টা ভেরা? আমি একটু লিখে দিচ্ছি। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি জি ভাইয়া। স্যার। ওকে। মাদারল্যান্ড শব্দটিতে মোট 10টি অক্ষর আছে। গণ। তিনটা ভাওয়েল, 7টা কনসোনেন্ট। ভেরি গুড। কোনো রিপিট নাই, যার মধ্যে স্বরবর্ণ 3টি এবং ব্যঞ্জন বর্ণ 7টি। বাছাইয়ের উপায় নিম্নরূপ। বাছাইয়ের উপায় যদিও এখানে কেস একটাই, তারপরেও তোমরা ছক করবা, কারণ লেখা লিখতে অনেক টাইম লাগে। যে
7টা ব্যঞ্জন বর্ণের মধ্যে 3টা ব্যঞ্জন বর্ণ বাছাইয়ের উপায়, এত লেখার দরকার নেই। তোমার ব্যঞ্জন বর্ণ লাগবে 3টা আর স্বরবর্ণ লাগবে 2টা। 7টা আছে, স্বরবর্ণ 3টা আছে, বাছাইয়ের উপায় 3, 2। বলো উত্তরটা কত হবে ভাইরা, কে বলতে পারবে ক্লাসের সবাই? 7C3 into 3C2 7C3 into 3C2 হবে 105। সো অ্যান্সার 105। হোপফুলি সবাই বুঝতে পারছো, সহজ অঙ্ক। মানে এখানে আমাকে বলছে 3টাই করতে হবে, 2টাই করতে হবে, সো আমার কেস একটাই। ক্লাসে সবাই বুঝতেছো? ক্লাসে সবাই কি বুঝতে পারছো? ফাইন। সো এই গ্রুপের মধ্যে ব্যতিক্রম একটা ম্যাথ আছে, আমি সেটা করাই দিই। এবং এই অঙ্কটা ব্যতিক্রম অঙ্কগুলা তোমরা সবসময় জানো যে ইম্পর্টেন্ট, সবসময় ব্যতিক্রম অঙ্ক ইম্পর্টেন্ট হয়। এরা এখানে যেটা বলা হয়েছে 18 নাম্বার এই চ্যাপ্টারের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। বলা হয়েছে যে 9 ব্যক্তির একটা দল 2টা যানবাহনে ভ্রমণ করবে। মানে আমি বলে দিই, একটু ব্যাখ্যা করি। একটা হলো মাইক্রোবাস ধরো, আর আরেকটা হচ্ছে প্রাইভেট কার। মাইক্রোবাসে 7 জনের বেশি আটে না, আর প্রাইভেট কারে 4 জনের বেশি আটে না। তো এই 9 ব্যক্তির যে দলটা, মানে একটাই গ্রুপ, সেটা এই 2টা বাহনে কত রকম ভাবে ভ্রমণ করতে পারবে তোমরা একটু বলো তো ভাইয়া দেখি। 9 জন লোক, মাইক্রোবাসে 7 জন যেতে পারে, প্রাইভেট কারে 4 জন। তো কত কত হবে? ধরো মাইক্রোবাসে 7 জন গেল, সেক্ষেত্রে প্রাইভেট কারে কয়জন যেতে পারবে? 2 জন। 2 জন। ধরো মাইক্রোবাসে গেল 6 জন, তাহলে প্রাইভেট কারে যাবে 3 জন। ধরো মাইক্রোবাসে গেল 5 জন, তাহলে প্রাইভেট কারে 4 জন। আর কোনো উপায় কি হইতে পারে? চিন্তা করো। তো আপাত দৃষ্টিতে তোমাদের মনে হবে যে এইটা তো ভাইয়া আগের অঙ্ক, তাইলে করানোর দরকার নেই। কিন্তু ভাইয়া একটা ছোট্ট পার্থক্য আছে, তোমরা খেয়াল করছো কিনা? আগের যত অঙ্ক আমরা করছি গ্রুপ কিন্তু ছিল 2টা। মানে আমি একটু উদাহরণ দেই, পদার্থবিজ্ঞান 6 জন, গণিতের 4 জন। তারপরে ছিল প্রশ্নপত্রের প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ। তারপরে ছিল ভদ্রলোক, ভদ্র মহিলা। 2টা আলাদা আলাদা সিলেকশন ছিল। কিন্তু এই অঙ্কে কি 9 ব্যক্তির দল একটাই না? গাড়ি 2টা সেটা অন্য কথা, কিন্তু আমাকে বলো আমি সিলেক্ট করব যে 9 জন, সেটা কি একটাই দল না? ক্লাসের সবাই আমি যেখান থেকে সিলেক্ট করব সেটার দল কিন্তু একটা। তো এটা একটা ভাইটাল পয়েন্ট যেটা পোলাপান মিস করে। তো আমি এই অঙ্কটা তোমাদের করে দিচ্ছি। 18-1 ইম্পর্টেন্ট ম্যাথ। নয় ব্যক্তির দলটি নিম্নলিখিত উপায়ে ভ্রমণ করতে পারে। 9 ব্যক্তির দলটি নিম্নলিখিত উপায়ে ভ্রমণ করবে। এই ছকের ডাইমেনশন দেখে মনে হতে পারে যে অঙ্কটা সেম, তো আসলে অঙ্কটা ডিফারেন্ট। ভালো করে দেখো। প্রথম বাহন 7, দ্বিতীয় বাহন 4। ভ্রমণের উপায় তো এবার নং এ ভালো করে বুঝো। প্রথম বাহনের 7 জন, 2 জন, 6 3 5 4। ওকে, সবাই করবে কি 7C7 4C2 এরকম করে দিবা। এই ভুলটা সবাই করে। আমাকে বলো
7C7 তারা বুঝায় 7 জন থেকে 7 জন সিলেকশন। ভাইরা আমরা কি 7 জন থেকে 7 জনকে সিলেক্ট করব? আমাকে একটু বলো। না ভাই 9 জন থেকে 7 জন করব। এক্সেলেন্ট, 9 জন থেকে 7 জন সিলেক্ট করব, তাহলে 9C7। তারপরে কি আমি 4 জন থেকে 2 জন সিলেক্ট করব? মানে সাপোজ 9 জন থেকে 7 জন সিলেক্ট করছি, মাইক্রোবাসটা নিয়ে তারা চলে গেছে, বলতো আছে কয়জন? আছে কয়জন? 2 জন। মাইক্রোবাসটায় 2 জন। সেই 2 জন কোথায় যাবে? কেউ বাহনে। হ্যাঁ, মানে গাড়িতে। তাহলে গাড়িতে যদিও সিট 4টা আছে, কিন্তু সিট তো মুখ্য বিষয় না। গাড়িতে যাবে যেই 2 জন বাচ্চে সেই 2 জন, তাহলে এটা হবে 2C2। ক্লাসের সবাই কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। 9 জন থেকে 7 জনকে বাছাই করছি, তারা মাইক্রোবাস নিয়ে চলে গেছে, বাকি আছে 2 জন, তারা প্রাইভেট কারে যাবে। 2 জনে 2 জন। সবাই কি বুঝতেছে? সিট সংখ্যাটা ম্যাটার করে না, কারণ 4টা সিট আছে, গাড়িতে 2 জন যাচ্ছে আর 2 জন লোকই আছে, তাহলে বাছাইয়ের উপায় তো 2C2ই হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা বলো তো পরেরটা কি হবে, কে কে বলতে পারবা? ক্লাসের সবাই একটু বলো পরেরটা কি হবে। 9C6 আর 3C3। এক্সেলেন্ট, 9C6 3C3, পরেরটা হবে 9C5 4C4। 126। তাহলে বলো ভ্রমণের মোট উপায়। ছত্রিশ যোগ 84 যোগ 126 246। অ্যান্সার হুবহু এটার মতো একটা ম্যাথ আছে 18-2, সেটা করবা হুবহু। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো আমাদের গ্রুপ 1 শেষ হয়ে গেল, এবার আমরা একটু গ্রুপ 2 তে যাব। একটা ফর্মুলা তোমাদের দেখাচ্ছি, একই টাইপের অনেকগুলা করাইছি আমি, তুমি বাকিগুলা করবা। গ্রুপিংটা ফার্স্টে লিখে দিয়েছিলাম। এরা এই 4 নাম্বার যে ফর্মুলাটা দেখতে পাচ্ছ, এটা একটু ভালো করে পড়ো। বলছে n বাহু বিশিষ্ট একটা বহুভুজ। সাপোজ যদি 4টা বাহু হয় তাহলে চতুর্ভুজ, 5টা হইলে পঞ্চভুজ, 6টা হইলে ষড়ভুজ। তো n বাহু বিশিষ্ট বহুভুজের শীর্ষবিন্দুগুলো যোগ করে সরল রেখার সংখ্যা হইল NC2। কেন বলতো ভাইয়া? সরল রেখা গঠনের জন্য কয়টা বিন্দু লাগে বলতো? 2টা। এই কারণে NC2। একটা চতুর্ভুজের কয়টা শীর্ষবিন্দু বলতো ভাইয়া? 4টা। সরল রেখা কয়টা হয় আমি একটু একে বুঝাই, তাইলে মনে হয় তোমরা খুব ভালো বুঝতে পারবা। ভেড়া বললো একটা চতুর্ভুজের শীর্ষবিন্দু কয়টা? 4টা। আর সরল রেখা গঠন করার জন্য 2টা বিন্দু লাগে, এ বি এ সি। তো এবার আমাকে একটু বলো যে এখানে মোট কয়টা সরল রেখা আছে? 6টা। এখানে মোট কয়টা সরল রেখা আছে? 6টা। দেখো এ বি সি ডি, তো এর মধ্যে এ বি এসি এডি সিডি বা মোট 6টা সরল রেখা আছে। 4টা চতুর্ভুজ, এর মধ্যে হলো 6টা সরল রেখা। কেন হইলো? 4C2 মানে 6। যারা বলতো ত্রিভুজ গঠনের জন্য কয়টা বিন্দু লাগে? ত্রিভুজ গঠনের জন্য 3টা। তো এটা হবে 4C3। দ্যাট মিন্স 4টা ত্রিভুজ হয়। দেখো ত্রিভুজ 4টা আমি দেখাই দিই। ABC, ABD, ACD আর BCD, এই 4টা ত্রিভুজ। মানে তুমি এই মাঝখানের ছোট ছোট এগুলোকে ধরতে পারবা না, মানে শীর্ষবিন্দুগুলো দিয়ে 4টা ত্রিভুজ হয়। তাইলে আমাকে বলো এটা যদি পঞ্চভুজ হয়, গেস করো পঞ্চভুজে কয়টা সরল রেখা? ক্লাসে কে বলতে পারবা? পঞ্চভুজ। বাহু 5টা। হ্যাঁ, বাহু 5টা, ইসে কয়টা, মানে সরল রেখা কয়টা? এই যে বাহু 5টা নাম দিই, 1
2 3 4 এই 5 পঞ্চভুজে 5টা বাহু সরল রেখা কিন্তু আরো বেশি দেখো সরল রেখা কিভাবে 5 তারপরে 6 7 8 9 আর ফাইনালি 10 একটা স্টার হয়ে গেল তার মানে একটা পঞ্চভুজে মোট 10টা সরল রেখা আছে কেন 10টা বলো ভাইয়া 5c2 মানে হলো 10 ভাইয়া বলো তো এই পঞ্চভুজে কর্ণ কয়টা কর্ণ চতুর্ভুজে কর্ণ তো 2টা বুঝাই যাচ্ছে কেমনে 2টা হইলো তোমাকে একটু বুঝায় বলি চতুর্ভুজে 6টা সরল রেখা 4c2 এর মধ্যে 4টা বাহু বাদ দিলে বাকি 2টা হইলো কর্ণ বলতো পঞ্চভুজে হইলো 10টা বাহু সরি 10টা সরল রেখা এর মধ্যে 5টা তার বাহু বাদ দিলে বাকি 5টা কি হয় ভেরা কে বলতে পারবা কর্ণ কর্ণ হয় তো আর বলতো কে লাস্ট কে বলতে পারবা এই পঞ্চভুজে ত্রিভুজ আছে কয়টা এই পঞ্চভুজে ত্রিভুজ কয়টা আছে 5c3 10টাই ত্রিভুজ আছে চাইলে তুমি গুণে দেখতে পারো তো ভেরা এট দ্য এন্ড অফ দ্য ডে ফর্মুলাটা কি দাঁড়াইলো 4 নাম্বার ফর্মুলাটা ভালো করে পড়ো ফর্মুলাটা হচ্ছে n বাহু বিশিষ্ট বহুভুজের শীর্ষ বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা গঠিত সরল রেখার সংখ্যা হচ্ছে nc2 ত্রিভুজের সংখ্যা হচ্ছে nc3 কর্ণের সংখ্যা হচ্ছে দেখো সরল রেখা থেকে বাহুর দৈর্ঘ্যটা বাদ দিলে বাকিগুলা হলো কর্ণ আমি কি বুঝাতে পারছি জি ভাইয়া ক্লাসের সবাইকে ফাইন তো এবারে আসো আমরা একটা ম্যাপ তোমাদের পড়াই দিই এই ত্রিভুজের ক্ষেত্রে 3 কেন হয় এটা আরেকবার একটু বলুন 3টা বিন্দু লাগে না মানে ত্রিভুজের ক্ষেত্রে 3টা বিন্দু লাগে ত্রিভুজ গঠন করার জন্য 3টা শীর্ষবিন্দু লাগে না 5টা শীর্ষবিন্দু 3টা শীর্ষবিন্দু নিতেছো এই কারণে 5c3 আর nটা বিন্দুর মধ্যে যদি তুমি 3টা বিন্দু নাও তাহলে nc3 হবে সবাই কি বুঝতেছো জি ভাইয়া ওকে সো 2 এর 2 3 সবগুলো একই রকম 4 এর 1 2 সবগুলা তো আমি এর মধ্যে তোমাকে 2 এর 3 নাম্বারটা করাই দিচ্ছি 2 এর 3 নাম্বারে বলা হয়েছে 12 বাহু বিশিষ্ট বহুভুজে কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায় বলো ভাই কেউ কি পারবা সবাই কি আমার কথা শুন জি ভাইয়া সরি 12 না 4 এর 3 2 এর 3 12 বাহু বিশিষ্ট বহুভুজে শীর্ষবিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা গঠিত ত্রিভুজের সংখ্যা কত হবে ভেড়া ক্লাসের কেউ একজন বল 12 বাহু বিশিষ্ট বহুভুজ ত্রিভুজ কয়টা হবে LC3 12c3 এক্সেলেন্ট 12c3 হবে আর বলতো বাহুর সংখ্যা কত হবে ভেড়া কে কে বলতে পারবা বাহুর সংখ্যা কত 12 না না বাহুর সংখ্যা বলতে সরি সরল রেখার সংখ্যা 12c2 এক্সেলেন্ট 12c2 12c2 কত হয় 12 × 11/2 6 মনে হয় আর লাস্ট কেউ কি বলতে পারবা কর্ণের সংখ্যা কত হবে এনিওয়ান ইন দ্য ক্লাস LC2 minus 12 66 মাইনাস 12 দ্যাট ইজ হবে 54 এটা একটু মেনশন করলো যে
এই সরল রেখার মধ্যে এর মধ্যে 12টি হচ্ছে বহুভুজের বাহু, মানে এই যে 66টা সরল রেখা এর মধ্যে 12টা হলো বহুভুজের বাহু। তাহলে কর্ণের সংখ্যা কত হবে সরল রেখা থেকে? কর্ণের সংখ্যা 66 মাইনাস 12 দ্যাট ইজ 1। তার মানে ত্রিভুজের সংখ্যা 220, সরল রেখার সংখ্যা 66 আর কর্ণের সংখ্যা হচ্ছে 54। ম্যাথটা কি বুঝতে পারছো? একদম ইজি, সূত্রটা তো সূত্র অ্যাপ্লাই করে দিবা আর কি। এই গ্রুপ তো অঙ্ক আসলে কিছুই নাই। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাই জি ভাইয়া। একটু জানো। তো তোমাদের কাজ হচ্ছে গ্রুপ 1 এন্ড গ্রুপ 2, মানে এই রিলেটেড সবগুলা ম্যাথ তোমরা করবা। এই চ্যাপ্টারে 5টা গ্রুপ আছে, আমরা নেক্সট ক্লাসেই বাকি 3টা গ্রুপ করে ফেলাম। আর গ্রুপের সবগুলা যদি কইরা ফেলাও তাহলে হয়তো কয়েকটা প্রবলেম থাকতে পারে, সেটা থার্ড ক্লাসে আমরা ইনশাল্লাহ দেখবো। আর চ্যাপ্টার 5 শেষ হওয়ার পরে আমরা বৃত্ত চ্যাপ্টার 4 ইনশাল্লাহ করব। তো সবাই রেগুলারলি কাজগুলা কইরো। তোমাদের মনে আছে হয়তো ঈদের আগে আমি 5.1 এর একটা এমসিকিউ কোশ্চেন তোমাদের গ্রুপে দিছিলাম। এমসিকিউ পরীক্ষাটা সবাই দিয়া ফেলাও, কারণ 5.1 আর 5.2 দুটেই এমসিকিউ নিব। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ওকে, ভালো থাকো সবাই।